সংখ্যা বিশৃঙ্খলা অনেক কথা আপনার কাছ থেকেও শুনেছি। আসলে সেই সংখ্যা কাটিয়ে আসলে নির্বাচনের যে মানুষের মধ্যে যে একটি জোয়ার, উৎসবের জোয়ার, সেটি আসলে কতটা তৈরি হলো, যে যদি আমরা নির্বাচন 12ই ফেব্রুয়ারি আর মাত্র 1 মাস বাকি আছে সেটি ধরি। দেখেন, আমার মনে হয় বিএনপির ভিতরে, নেতাকর্মীদের ভিতরে আমার মনে হয় কিছু উচ্ছ্বাস তৈরি হয়েছে গ্রামগঞ্জে, যেটা লক্ষ্য করেছি। সব দলের ভিতরে এটা ঘটে নাই। কারণ হচ্ছে এই যে ধরেন এরশাদুল্লাহর উপরে হামলা, একজন নিহত, হাদির যে খুনি, সে কোথায় আছে এটা এ পর্যন্ত নির্ধারণ করা গেল না। সে দেশে আছে না দেশ পাড়ি দিয়ে একবার শোনা যায় ভারতে চলে গেছে। তো এটার ব্যাপারে কোনো অগ্রগতি নাই। হ্যাঁ, দ্বিতীয়ত দেখেন, এই চিটাগাংয়ে মিছিলে একজন গুলি করার থেকে বিরতিহীনভাবে কিন্তু এগুলো ঘটতেছে, এটা নিয়ন্ত্রণ আসতেছে না। সর্বশেষ এটা ধরেন প্রথম আলো আর ডেইলি স্টারে আগুন লাগার পরে এটা আরো আমি মনে করব এটা আরো বেশি ইয়ে হয়ে গেছে, মানুষের মনে শঙ্কা তৈরি করেছে। তো এখন ইতিমধ্যে কিন্তু এই যে হত্যাকাণ্ড, এর ভিতরে কিন্তু একটা প্রার্থী কিন্তু সরে গেছে নির্বাচন থেকে। সে নির্বাচন থেকে নমিনেশন পেয়েছে, ইলেকশনে নেমেছে, তারপরে সে সরে গেছে এই হাদি হত্যার পরে। কারণ হাদি হচ্ছে একটা ইমোশন, কিন্তু হাদি যেভাবে একটা ক্যাম্পিং শুরু করেছিল পায়ে হেঁটে, টাকা খরচ না করে, রিক্সায় হেঁটে, সেই মানুষটাকে যেভাবে হত্যা করা হলো, সেই খুনিরা এখন কোথায় আছে বিচার তো দূরের কথা। ইনকিলাব মঞ্চ এখনো বসে আছে, তারা অন্তত এই খুনিকে গ্রেপ্তার করা, তো খুনির হয়তো সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, প্রকৃত খুনি তো গ্রেপ্তার হয় নাই। সে কোথায় আছে, বাংলাদেশে আছে না বিদেশে আছে, ভারতে গেছে, এটাও শনাক্ত হয়নি, এখনো বলতে পারছে না এটা। তারপরে এইভাবে এখন অভ্যুত্থানের শক্তি, আগেও বলেছি, অভ্যুত্থানের শক্তির ভিতরে যেভাবে লড়াইটা, এবং এখন আবার খেয়াল করেন যে প্রশ্ন সারোয়ার তুষারকেও বলেছেন, আপনার তারেক সাহেবকেও জিজ্ঞেস করেছেন, এখন কিন্তু নির্বাচনের ভিতরে জোট তৈরি হচ্ছে। এখন আজকের মিডিয়ার প্রচার যেটা, হয়তো সারোয়ার তুষার সাহেব যা বলেছেন সঠিক বলেছেন, কিন্তু যেটা বলা হচ্ছে দুইজন উপদেষ্টা ছিল, তারা বিএনপির দিকে টিল করা, এনসিপি জামাতের সাথে ডিল করা, এবং কত সিট পেয়েছে এটাও মিডিয়া লিখেছে। এবং কতটুকু সত্য জানি না, তারা এক্সক্লুসিভ করছে, হয়তো ধারের কাছে হবে জামাত। আমার কথা হচ্ছে এনসিপি একটা অভ্যুত্থানের শক্তি, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, হয়তো বিতর্কিত হয়েছে কিন্তু ব্র্যান্ড ভ্যালু তো আছে, সেটা কিন্তু জাতির জন্য রক্ষা করার দরকার ছিল, সবারই দরকার ছিল। তারা নিজেরাই এখন ধরি একদিকে বিএনপির সাথে আলাপ, আর একদিকে জামাতের সাথে আলাপ, দুইটা যদি হয় তাহলে ধরে নিতে হবে তাদের রাজনীতি নাই, তারা রাজনীতি ঠিক করতে পারে নাই এখনো। তো এখন রাজনীতি করবে অভ্যুত্থানের শক্তি, তাদের এখনো রাজনীতিই ঠিক হয় নাই যে তারা কোন, অর্থাৎ গণতান্ত্রিক রাজনীতি করবে না অন্ধকারের শক্তির সাথে হাত মিলাবে, এটা তো ডিসাইড করে নাই এখনো। এটা আমাদের জাতির জন্য কিন্তু দুর্ভাগ্য আমি বলবো। কারণ আমি যাই বলি না কেন, ধরেন ৭১কে অন করতেই হবে, আবার ৯০-এর স্বৈর শাসক এরশাদ তার যে পতন ঘটাইছেন সেটাও স্বীকার করতে হবে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এবং ২৪-এর অভ্যুত্থানকেও স্বীকার করতে হবে। আমাদের হয়েছে কি ৭১-এর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই বলেই কিন্তু ৯০ ঘটেছে, ২৪ ঘটেছে। এটা রিলেটেড আমি বলবো। আমাদের হয়তো আমরা যারা আছি, আমরা কিন্তু প্রত্যাশা পূরণ, আমরা তো আর সরকারে যাইনি, আমরা প্রত্যাশা পূরণ হোক, সাধারণ জনগোষ্ঠী আর কত রক্ত দেবে, আর কত আন্দোলন করবে, আন্দোলন করে, প্রত্যেকটা আন্দোলন আবার ব্যর্থ হয়। তো এটা তো অনন্তকাল সারা জীবন চলতে পারে না। আমরা আশা করেছিলাম যে এই আপনার ২৪-এর অভ্যুত্থানের ভিতর দিয়ে কিছু প্রত্যাশা পূরণ হবে, কিন্তু সেটাও হতে যাচ্ছে না। কারণ তারা রাজনীতিতে নেমেছে, ঠিক আছে, রাজনীতি করতেই পারে, কিন্তু রাজনীতিটা পরিষ্কার করতে পারে নাই। বিএনপি এবং জামাত এখনকার রাজনীতিতে দুটো পক্ষ, পরিষ্কার দুটো পক্ষ, ওনারা এখানে যেখানে বেশি সুবিধা পাবে সেখানে যাবে, এরকম ভাবেই প্রকাশ পাচ্ছে। আপনি কি এনসিপির কথা বলছেন, যে এনসিপির কথা সেটা নিশ্চয়ই উত্তর দিবেন স্যার। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে
অভ্যুত্থানের শক্তি আমি বলছি যে আমরা যতই বিতর্কিত হোক না কেন তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, হয়তো সবাই প্রত্যাশা করে। যেমন জামাত এখন বিতর্কিত মেজর মুক্তিযোদ্ধাকেও নিচ্ছে, আমি চাইতে চাইলে আমারও নিবে, এরকম হিন্দুও নিচ্ছে, সব নিচ্ছে। তাদের রাজনীতিটাও তো পরিষ্কার হওয়া দরকার। তারা কি সেই শরিয়ায় নিয়ে আসে নাকি? সেক্রেটারি বলছে যে আমাদের আল্লাহ আমাদের ক্ষমতা তৌফিক দিয়েছে, আমরা কোরআনের আইন বদলায় ফেলবো। এগুলো তো অস্থিরতা তৈরি করে, কারণ আমরা সবাই মুসলমান, আমরা অধিকাংশই মুসলমান, আমরা তো কেউ ধর্ম বিমুখ না, ধর্মের বাইরে নয়। কিন্তু যখন ধর্মের দিয়ে ভোটে নিয়ে আসা হয় তখন কিন্তু বিতর্ক তৈরি হয়, অস্বস্তি তৈরি হয়। সুতরাং আমরা এটাকে সংঘাত মনে করি, এটা রাজনৈতিক সংঘাত মনে করি। তাহলে নির্বাচনটা নিরপেক্ষ হবে কি করে? সরকারকে দোষ দিয়ে তো লাভ নাই। সরকার হয়তো প্রথম দিকে যা হয়েছে যদি, কিন্তু, তুমি, আপনি এরকম ভাষা ছাড়া কথা বলে নাই বলে এখনো যে সাইফুল ভাই বলতেছে, আমিও বলছি যে নির্বাচন সরকার দিতে চায়, তারপরেও কিন্তু থাকে কেন? এই যে কর ট্যাক্স বসাইছিল আমেরিকা, সেখানে যা গোপন চুক্তি আনডিসক্লোজ এগ্রিমেন্ট করছে, এটার ভিতরে কি আছে এখন পর্যন্ত আমরা পরিষ্কার না। এটার ভিতরে কি আছে? একটা অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কেন করবে? এই ম্যান্ডেট তো সরকারকে দিয়েছে কে? আমি কিন্তু বলি এটা একটা সাংবিধানিক সরকার, সংবিধান ধরেই চলতে হবে। এখন ধরেন এই যে আপনার গণভোট যেটা অলরেডি বাদ ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে এই গণভোটে যে 84টা সংস্কার ছিল এইটাকে 4 দফার মধ্যে নিয়ে আসা হয়েছে। আপনি বলেন তো আমি কোথায় ভোট দেব? আমি তো ভোটার, আমি কি হাতে দেব না নাতে দেব? আমি তো 84 সংস্কার একমত না। এর ভিতরে নোট অফ ডিসেন্ট গেল কোথায়? জামাতের 4টে ছিল, বিএনপিরও ছিল, আবার এনসিপিরও একটা ছিল। তো এগুলো গেল কোথায়? এগুলো তো আমার বক্তব্যে যদি পারা যেত, অভ্যুত্থানের শক্তিরা যারা বসছে তারা একসাথে বসে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতো যে আমরা এই সংস্কার করব, হ্যাঁ, তাহলে সেটা সংসদে পাশ করতে, আলটিমেটলিও সংসদে পাশ হবে, সংসদে যেতে হবে। কিন্তু আইনি ভিত্তি, আপনার আদেশ সাংবিধানিক সরকার হলে তো আদেশ দেওয়ার কোনো এখতিয়ার কারো নাই। তাহলে আপনি যখন গণভোটে যাবেন, গণভোটে যে সিচুয়েশন তাতে যদি না হয় কি করবেন বলেন? না যদি জয়যুক্ত হয় কি করবেন? তার মানে কি 24 কি আপনার বৃথা যাবে? 24-এ কি শিশুর থেকে জনতার জীবন দেয় নাই? তো এখন এইটার জন্য তো আমি বলবো এটা অবৈজ্ঞানিক চিন্তা। এই ঐক্যমত্য কমিশনে বসা, সবাইকে একমতে আনা। এখন সাইফুল ভাই আর বিএনপি কি এক হবে নাকি? সেলিম ভাই আর বিএনপি কে এক হবে নাকি? জামাত এক হবে নাকি? তো এই চিন্তা, অর্থাৎ বিরোধ থাকবে, নীতি আদর্শ আলাদা, বিরোধ থাকবে, কিন্তু সব জায়গায় এক করার চেষ্টা করা হয়েছে। এটাই আমি বলবো একটা অবৈজ্ঞানিক চিন্তা। এবং এই যে 84 দফাকে 4 দফার ভিতরে ঢুকায়া আবার হানা ভোটে দেওয়া, হয়তো অনেক সময় বলা হয় জিয়াউর রহমান করছিল, এই করছিল, সেই করছিল, 19 দফা অমক সমক। আরে জিয়াউর রহমানের সময় তো সংবিধান স্থগিত ছিল, তখন তো সংবিধান ছিল না, সে তো অর্ডিন্যান্স জারি করে করছে, এটা মানতে হবে। তো এখন তো সংবিধান আছে, 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। আমি তো ওখানে বসেছিলাম, 106 অনুচ্ছেদের রেফারেন্স না আসা পর্যন্ত ওত নেয় নাই। তো যদি সংবিধানের সাথে ওত নেন, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেন, তাহলে তো এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কারই আপনার করার এখতিয়ার নাই, সেটা আপনার নেক্সট নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দিতে পারতেন।